আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগও আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। শাহবির হওয়ার আগে যেমন প্রতিদিন আমি তাকে সকালে অফিসের জন্য বিদায় দিতাম, এখন আর প্রতিদিন সেটা হয় না। ম্যাক্সিমাম সময় আমি শাহবিরকে নিয়েই থাকি, আমার হাজব্যান্ড একাই বের হয়ে যায়। তো ভাবলাম যে আজকে আমি একটু উঠি, কারণ শাহবির ঘুমিয়েই ছিল ওই সময়টা। আর এই যে এখানে সকালবেলা আমাদের এখানে এত রাশ থাকে, স্কুলের রাশ, এই যে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, প্রচুর রাশ থাকে সকালবেলা, আবার দুপুরের দিকেও, কারণ স্কুল ছুটির টাইম থাকে ওই সময়। তো যাকে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, এই যে আমার হাজব্যান্ড এখানে যাচ্ছেন গাড়ি থেকে, আমাকে আবার টাটা দিয়ে দিচ্ছেন। তো এগুলো মানে আগে থেকে তো আমি এগুলো রেকর্ডই করি, তো এবারও আমি রেকর্ড করে নিলাম আর কি। তো তারপর তাকে বিদায় দেওয়ার পরে আমি চলে আসছি আমার নাস্তা করতে, কারণ ভাবলাম যেহেতু উঠেই গেছি আর দেরি করে নাস্তা করে কী লাভ, নাস্তাটাও সেরে ফেলি। এই কাঁকরোল ভাজি, ওই যে আমরা পূর্বাচলে গিয়েছিলাম না, কাঁকরোল সেখান থেকে কিনে নিয়ে আসছিলাম, এসে তারপরে এখানে একটু ভাজি করেছিলাম। এটা আলু দিয়ে ভাজি করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মানে সবজি তো আমার কাছে মানে অসাধারণ লাগে, আমি বলে বোঝাতে পারবো না যে সবজি আমার কাছে মানে কীরকম স্বাদ লাগে। আমার ভাই হচ্ছে সম্পূর্ণ অপোজিট, সে সবজি একেবারেই খেতে চায় না, তার কাছে নাকি মানে সবজির মধ্যে কোনো স্বাদই সে পায় না। অথচ মানে সবজি খেলে আমার মনে হয় আর কোনো কিচ্ছুই লাগবে না, আমার কাছে এত ভালো লাগে সবজি। সারা জীবন বোধহয় আমি এই সবজি খেয়ে চালিয়ে দিতে পারবো এরকম। তো যাই হোক, নাস্তা খেয়ে তারপরে এখানে চলে আসছি রান্নার কাজে। তো ভাবলাম যে বাসায় আর কি মাটন ছিল, তো অনেকদিন ধরে ভাবছিলাম যে মাটন দিয়ে কিছু একটা করব। মাটন এমনি রান্নার থেকে না আমার একটু বিরিয়ানি টাইপের এভাবে করলে ভালো লাগে। তো আমি তো সবসময় বাসমতি চাল দিয়েই করি, ঘরে বাসমতি চালও ছিল, কিন্তু আমার আম্মু আবার দেখি যে বাসমতি চালটা অত বেশি একটু খেতে চায় না, তো সে পোলাওয়ের চালটাই বেশি পছন্দ করে। তো আমিও ভাবলাম যে সবসময় তো বাসমতি চাল দিয়েই করি, তো আজকে পোলাওয়ের চাল দিয়ে একটু করে দেখি। তা আমি তো সবসময় শানের বিরিয়ানি মশলা দিয়েই হচ্ছে বিরিয়ানি রান্না করি, আর এই বিরিয়ানি মশলাটা খুবই ভালো। তো যখন আপনি বিরিয়ানি মশলা দিয়ে ইউজ করবেন তখন হচ্ছে খালি আদা রসুন লবণ মরিচ গুঁড়ো আর টক দই আর হচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, এ দিলেই আপনার আর কোনো কিছু দিতে হবে না। খুব ইজিলি একদম দোকানের মতো টেস্টের একটা বিরিয়ানি আপনি রান্না করতে পারবেন, খুবই ভালো হয়। তো এখানে আমি সমস্ত কিছু একত্রে দিয়ে আমি ম্যারিনেট করে রাখিনি, আগে যখন করতাম ম্যারিনেট করে রাখতাম, কিন্তু এখন আর এসবের মানে আমার সময়ই পাই না, আর ভালোও লাগে না এত লেন্দি প্রসেস, একবারেই সব কিছু চুলার মধ্যে দিয়ে দিই। তো কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে তারপরে আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে কড়াইয়ে রান্না করব, কিন্তু স্বাভাবিককে নিয়ে বারবার আসা, বারবার দেখা চুলার কাছে, বারবার মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে না, পারবো না, এর চাইতে আমি প্রেশারে এটাকে মাংসটাকে সিদ্ধ করে নিই। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে চাল দিয়ে সামান্য আদা রসুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো মাংস থেকে না প্রচুর তেল বেরিয়েছে, একটু পরে দেখতে পারবেন। আমি পুরো 1 বাটি তেল তুলে রেখে দিয়েছি, কারণ ওই তেল সহ যদি আমি পোলার মধ্যে দেই তাহলে শুধু তেল আর তেলই ভাসবে উপরে। তারপরও তো এই যে এখানে কত তেল আছে, মাংস থেকে তো তেল উঠিয়েছি, তারপরে হচ্ছে আবার যখন এখানে পোলাওয়ের চালের মধ্যে পানি দিলাম তাও দেখি যে অনেক তেল, তারপর এখান থেকেও আরও তেল সরিয়েছি। একটু পরেই দেখতে পারবেন যে 1 বাটি ভর্তি তেল। তো যাই হোক, এই যে এখানে মাংসের ঝোলটা দিয়ে পোলাওয়ের চালের মধ্যে দিয়ে তারপরে গরম পানি দিয়ে চালটাকে প্রায় 90%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি, 90 না 85%-এর মতো হবে সিদ্ধ করে নিয়ে তারপরে এখন গোশগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন তেল, কি পরিমাণে তেল উঠেছে। তো এখন চাল আর মাংস ভালো করে মিশিয়ে তারপর একটু কেওড়া জল আর গোলাপ জল একসাথে দিয়ে এটাকে দমে রেখে দিব। যেহেতু আমি ইলেকট্রিক চুলাতে রান্না করছি, তো দমে দেওয়ার জন্য এখানে সবচেয়ে লোয়েস্ট যেই ফ্লেমটা বা পাওয়ার যেটা আছে একদম সেটাতে দিয়েছি। তো সেটা হলো 200 ওয়াটের। তো আমি ওইটাতেই দিয়েছি, কারণ আমি যদি গ্যাসের চুলায় করি আর আঁচ যদি নিচে একদম কমে দিই তাও না কেন যেন নিচে লেগে ধরে, কিন্তু এই ইলেকট্রিক চুলাতে রান্নার মজাই আলাদা, এখানে একদমই নিচে লেগে ধরে না, খুব সুন্দরভাবে এটাকে দমে দেয়া যায়। তো আমি এই জন্যই ইলেকট্রিক চুলাতেই আজকে হচ্ছে রান্নাটা করেছি। আর এই যে আমার এই চুলায় সবচাইতে কম পাওয়ার হচ্ছে এই 200,
তো 200 দিয়েই আমি হচ্ছে এটাকে দমে রেখে দিব এখন 10-12 মিনিটের জন্য। তারপরে রান্না কমপ্লিট। তো যেটা বলছিলাম, আমার সেদিনের রান্নায় না লবণ অনেক বেশি হয়ে গিয়েছিল। ইদানিং না আমার রান্না করতে গেলে মাথা ঠিক থাকে না, আমার মনে হয় কি কোন যেন কিছু একটা হয়তো বা আমি দেইনি বা কম হলো। আমার একটা অভ্যাস আছে, আমি কখনো চেখে দেখি না যে সব কিছু ঠিক হলো কিনা, আমি আন্দাজের উপরেই সব কিছু দেই। তো যেহেতু আন্দাজে দেই, তো আমার হঠাৎ করে না আমি ভুলে যাই যে আমি কি লবণ দিয়েছিলাম কি না, বা লবণটা আমি ঠিক মতো দিয়েছিলাম কি না, এরকম। কিছুদিন আগে আমি পোয়া মাছ রান্না করেছিলাম, তো সেই মাছের মধ্যে আমি 2বার রসুন দিয়েছি। আমি যখন ভিডিও এডিট করতে নিয়েছি তখন আমি দেখলাম যে এই ভিডিওর মধ্যে আমি 2বার রসুন দিয়েছি। তারপর খাওয়ার সময় তো দেখি রসুন বেশি হয়ে গেছে। তো ইদানিং আমার সাথে আর কি এই টাইপের জিনিসগুলো হচ্ছে। যাকে আমি না একটা কিচেন অর্ডার করেছিলাম, কিউট একটা ছোট্ট একটা টেডির। আমি জানি না এটা আমি কোথায় লাগাবো, কোথায় ঝুলাবো, মেবি কোনো ব্যাগে বা পার্সেই হবে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল জন্য আমি এটা অর্ডার করে দিয়েছিলাম। তারপর আমি একটা হেয়ার কালার নিয়েছি। আমার বর খালি আমাকে বলে যে তুমি হেয়ার কালার কেন করো না, কারণ আগে আমি প্রচুর হেয়ার কালার করতাম, আর আমার বর আমার মানে কালার্ড হেয়ারই বেশি পছন্দ করেন। তো সে বলছে যে না তুমি কেন কালার করো না, তোমাকে তো কালারে অনেক ভালো লাগে, এই সেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো এবার একটু করি। তো এই কোটার হেয়ার কালার আমি অনেক দেখছিলাম, তো ভাবলাম যে আমি এর আগে কখনো ট্রাই করিনি, আর শাহাবির পেটে আসার পর তো আমি কখনো হেয়ার কালার দিইনি। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, প্রায় 1-1.5 বছরের মতো হয়ে গেল কালার করি না, তো একটু করি এবার, তো নতুনটাই ট্রাই করি। তাই তো এখানে কালার লাগিয়ে বসে আছি, আর আমার ছেলেকে যেখানে আমি টাইম দিচ্ছি, ওকে ডাইপার ফ্রি টাইম দিয়ে প্লাস টামি টাইম দিচ্ছি। আর আমার বরকে তার এক স্টুডেন্ট এই চকলেটটা দিয়েছে, সে আবার আমাকে দিয়ে দিয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই তাকে কোনো চকলেট দিয়েন না, কারণ সে আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, এরপর বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম, সেন্টার পয়েন্টে গিয়েছিলাম একটু কাজে। তো সেখান থেকে আবার শেফস টেবিলে গিয়েছিলাম। তো ইন্ডালজ থেকে কফি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো কফি খেতে গিয়ে আবার কফির সাথে টফিও নিয়ে আসছি। এই যে আইটেমটা, এটা কি জানি নাম, আমার সামনে যেটা আছে, তো আমি না নামটা ভুলে গেছি, কিন্তু অরেঞ্জের কিছু একটা ছিল, কিন্তু খেতে কি যে মজা ছিল। মিষ্টি একটু বেশি ছিল, কিন্তু খেতে খুবই মজা ছিল। স্বাভাবিক পেটে থাকতে মানে মানুষ বলে যে প্রেগনেন্সিতে নাকি মানুষের মিষ্টির অনেক ক্রেভিং হয়, কিন্তু আমি মানে শুরু থেকে নিজেকে বলে রেখেছিলাম যে অদিতি তোমার ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিস থাকলে বাচ্চার জন্য ক্ষতি, এটাকে যেভাবেই হোক কন্ট্রোলে রাখতে হবে, জিবাকে কন্ট্রোলে রাখতে হবে। তো এই জন্য আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি। আমি আমার প্রেগনেন্সিতে, পুরো প্রেগনেন্সিতে মিষ্টি বোধহয় একদিন খেয়েছিলাম, একদিন কি 2 দিন খেয়েছিলাম, এই তাও মানে এক কামড় করে খেয়েছি এই। তো এখন আমি একটু খাচ্ছি আর কি, তো অকেশনালি খাই, এমন না যে ডেইলি খাচ্ছি। তো যাই হোক, সেখান থেকে আমরা আবার সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম পূর্বাচলে। আজকে আমরা হাঁস আর চাপটি খাবো। সে গতবার তো মানে গিয়ে খাওয়া হয়নি, চাইনিজ আইটেমই খাওয়া হয়েছিল, তো ভাবলাম যে না, এবার হাঁস খাবো আর চাপটি খাবো। আর ডিনারটা এখান থেকেই করে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের ডিনার, আর বাসায় গিয়ে আমরা কেউই কিছু খাইনি। তো আমরা পূর্বাচলে এলেই এখানেই খাই। এটা হচ্ছে আমির পিঠা ঘর। এটা পূর্বাচল ক্লাবের রাস্তা দিয়ে সোজা গিয়েই যে হাতের ডানে সবজির দোকানটা পড়ে, দোকানটা ঠিক পাশেই হচ্ছে আমির পিঠা ঘর। ওনাদের খাবার আমার কাছে খুব ভালো লাগে, যতবার খেয়েছি খুবই ভালো ছিল। তো এই জন্য আমরা সবসময় এখানে খাই, আর আমাদেরকে ওরা খুব ভালো মতোই চিনে, সবজির ওখানেও সবাই চেনে, আবার এখানেও চেনে। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।